4 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। 1-11 ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় সরকার, বললেন রিজভী। সংস্কারের জন্য আরো 6 মাস সময় দিতে চায় জামায়াত এবং অতি দ্রুত ভারতের কাছে জবাবদিহিতা চাইতে হবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে 5:07 তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল 5:07 তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত 9:50 জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত 21 জানুয়ারি ডাভোসে পৌঁছান ডক্টর ইউনূস। WEF সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট 47টি ইভেন্টে যোগ দেন। তিনি 4 জন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের 4 জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় 10 ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত 9টি প্রোগ্রাম আনুষ্ঠানিক নৈশ মধ্যাহ্নভোজ, 8টি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এবং আরও 2টি অন্য অনুষ্ঠানে অংশ নেন। গত 21 জানুয়ারি ডক্টর ইউনূস ডাভোসে পৌঁছানোর পর সেখানে WEF সম্মেলনে যোগদানকারী বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় কাটান। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 1-11 ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার, কিন্তু ভয় দেখিয়ে লাভ হবে না। সরকারের চালচলন দেখেই মনে হচ্ছে এরাই 1-11 সরকারের ছায়া। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে একথা বলেন আরাফাত রহমান কোকর। 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। রিজভী বলেন, সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি। লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সময় অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক পুনরুদ্ধারের বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা কারান্তরিত হলেও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাথে আপোষ করেন নাই। সকালে স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 31 দফা সম্পর্কে নিজে অবগত হলে হবে না, তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। বিএনপি সবসময় এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে এবং জিয়া পরিবার বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত পরিবারদের ভিতরে অন্যতম একটি পরিবার এবং জিয়া পরিবারের উপরে যে নির্যাতন, যে নিপীড়ন হয়েছে সেগুলি আমরা সকলেই জানি। আমাদের উচিত আমাদের যে আদর্শের ধারক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমরা যতটুকু জানি সেটা মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে শেয়ার করা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে আপোষের নেত্রী, গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক মিথ্যা মামলায় কারা অন্তরীণ অবস্থায় ছিলেন দীর্ঘদিন। তিনি স্বেচ্ছায় কারাবরণ মেনে নিয়েছেন, কিন্তু স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেননি। এবং আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার নেতৃত্বে, যার নির্দেশনায়, যার আন্তরিক মানবিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নেতাকর্মীরা উজ্জীবিত, সুসংগঠিত এবং ঐক্যবদ্ধভাবে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম করেছে,
যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার দিকে সারা বাংলাদেশের মানুষ, যার আগমনের জন্য সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, যিনি নিরলসভাবে পরিশ্রম করে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন। বাংলাদেশের জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান সম্পর্কে আমাদের সাধারণ মানুষের কাছে তার যে কর্মপরিকল্পনা, তার যে বাংলাদেশের মানুষকে নিয়ে যে ভাবনা, তার বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য যে ভাবনা, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য যে ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো, সেই কর্মপরিকল্পনা আপনাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে, দেশের জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রশাসনের এখনও ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তারা আছেন। তাদের উৎখাত করে যৌক্তিক সংস্কার করে জনমত গঠনের মধ্য দিয়ে ঐক্যের নতুন বাংলাদেশ গড়তে চাই। যারা বলেন সংস্কার প্রয়োজন নেই, নির্বাচন চাই, তাদের কথা কিছুই গন্ধ পাওয়া যায়। সংস্কারের জন্য আমরা আরও 6 মাস দিতে চাই। শনিবার ভোলায় জামায়াত ইসলামের আয়োজনে কর্মী সম্মেলনে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশনের রিপোর্ট জমা দিয়েছে। সংস্কারের পর রাজনৈতিক দলের সঙ্গে বসার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাই। জামায়াত নেতা আরও বলেন, শেখ হাসিনা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, তার বিচার ওই ট্রাইব্যুনালে হচ্ছে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে শোষণমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই। তিনি সকলের ধর্মের মানুষের সহযোগিতা চান। ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় অতি দ্রুত ভারতের কাছে জবাবদিহি চাইতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শনিবার দুপুরে ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে একথা লিখেন তিনি। হাসনাত লেখেন, ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ভারতের বিজেপির তৈরি করা ঘৃণা এখন আক্রোশে রূপান্তরিত হয়েছে। উগ্রবাদী কর্তৃক একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভ্রমহানির চেষ্টা হিসেবেই আমি দেখছি। তিনি লেখেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতি দ্রুত ভারতের কাছে জবাবদিহিতা চাইতে হবে। হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্যই সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করতে হবে। পাশাপাশি ভারতে থাকা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে। বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের পরিচালক অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। এই নম্বর থেকে একটি অসাধু চক্র বিভিন্ন জনের কাছে টাকা চাচ্ছে। কেউ যেন প্রতারণা চক্রের ফাঁদে পা না দেয় এবং এই ধরনের কোনো বার্তায় সাড়া না দিতে অনুরোধ জানিয়েছে বিমান। শনিবার দুপুরে বিমানের ফেসবুক পেজে এক পোস্টে এই দাবি জানানো হয়। এর আগে গণমাধ্যমের এক প্রতিবেদকের কাছে হোয়াটসঅ্যাপ নম্বরেও টাকা চাওয়া হয়। হোয়াটসঅ্যাপে মেসেজে বলা হয়, আর্জেন্ট আমার 15,000 টাকা লাগবে, এই নম্বরে পাঠিয়ে দিন। নাম্বারটি 01750536934, 15,000 বিকাশ পার্সোনাল খরচ সহ। গতকাল ছুটির দিনেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরে ক্রেতা দর্শনার্থীর ঢল নামে। দুপুর থেকে হাজার হাজার ক্রেতা দর্শনার্থী মেলায় প্রবেশ করতে থাকেন। এক পর্যায়ে মেলা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্টলগুলোতে ক্রেতারা ভিড় ছিল চোখে পড়ার মতো। বেচা বিক্রিও হয়েছে বেশ। এ কারণে সন্তুষ্ট ব্যবসায়ীরা। এদিকে বিপুল লোক সমাগমের কারণে কুড়িল কাঞ্চন সড়ক এবং এশিয়ান হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মেলায় আসা লোকজন। বিকেলে সরজমিনে দেখা যায় স্টলগুলোতে পা ফেলার জায়গা নেই। মেলা প্রাঙ্গণে একপাশে কনসার্টের আয়োজন করা হয়েছে। মেলায় আসা ক্রেতারা দর্শনার্থীরা নেচে গিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেছেন। বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ছুটির দিন হওয়ায় অনেক লোক সমাগম হয়েছে, সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে। আমরা আয়োজনের কোনো কমতি রাখি নাই। আমাদের প্রত্যাশা বিগত সময়ের চেয়ে মেলায় এবার অনেক বেশি ভালো হবে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত 9:30টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত 9:30টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক ক্যান্ডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়ার চিকিৎসা নেবেন। ছেলে তারেক রহমান হাসপাতাল থেকে উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় মা খালেদা জিয়াকে নিয়ে যান। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান, কোকো স্ত্রী সৈয়দা শামিলা রহমান। যুক্তরাজ্যের স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের উপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 8 জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিন স্থানীয় সময় বেলা 11:30টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত সরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। কারাগারে থাকা সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিলাসবহুল জীবনযাপন করছেন। তারা এসি রুমে থাকছেন, বাসার খাবার খাচ্ছেন, রিমান্ডে থাকারও পাচ্ছেন বাড়তি সুবিধা। কারাগারে এবং রিমান্ডে থেকে আড্ডা দিচ্ছেন গ্রুপ ভিত্তিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতা, সরকারি কর্মকর্তাদের অনেকেই গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের অধিকাংশ পুলিশি রিমান্ডে রয়েছেন, আবার কেউ কেউ রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। এদের মধ্যে অনেকে অসুস্থতার দোহাই দিয়ে রিমান্ড শেষ হওয়ার আগে আদালতের আনুকূল্য পেয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। কারাগারে থাকা সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিলাসবহুল জীবনযাপন করছেন। তারা এসি রুমে থাকছেন, বাসার খাবার খাচ্ছেন, রিমান্ডে থাকারও পাচ্ছেন বাড়তি সুযোগ সুবিধা। কারাগারে এবং রিমান্ডে থেকে আড্ডা দিচ্ছেন গ্রুপ ভিত্তিক। গত 1 মাসে গ্রেপ্তার হওয়া আওয়ামী সরকারের প্রভাবশালী রাজনীতিক এবং কর্মকর্তাদের দফায় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশীপুর হাই সিকিউরিটি কারাগার সহ দেশে বিভিন্ন কারাগারগুলোর কুঠিরে দিন কাটছে। বিগত সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য হওয়ায় তারা বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছেন। সরকারের সাবেক প্রভাবশালী কর্মকর্তা হওয়ায় তাদের বাড়তি তোষামোদ করছে জেল কর্তৃপক্ষ। ডিবি সূত্র জানায়, রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও নৌ কর্মকর্তা মোহাম্মদ সুয়েল সহ রিমান্ডে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতা ও সরকারি আমলা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে নানা তথ্য দিচ্ছেন। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিমান্ডে আওয়ামী সরকারের ক্ষমতাবান নেতা এবং সহচররা এসি রুমে থাকছেন, তাদের সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিয়মিত 3 বেলা বাড়ি আসা খাবার খাচ্ছেন, এমনকি তারা গ্রুপ ভিত্তিক আড্ডাও দিচ্ছেন। কারাগার সূত্র জানায়, সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, সাবেক চিফ হুইপ আসম ফিরোজ ও আওয়ামী লীগের নেতা ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল সহ অনেকে রিমান্ড শেষে কারাগারে অবস্থান করছেন। কারাগারে প্রেরণ করা শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচরদের আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছে। কাউকে কাউকে কারা হাসপাতালে রাখা হচ্ছে বলে এক গণমাধ্যমকে কারা কর্মকর্তা নিশ্চিত করেছেন। কারাগারে থাকা সদ্য ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালীরা বাড়িতে আসা খাবার খাচ্ছেন, তারা একে অপরের সাথে আড্ডাও দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে শনিবার 4 জন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। বিস্তারিত থাকছে বৃষ্টি দাদুলের ডেস্ক রিপোর্টে। ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে শনিবার 4 জন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। ফিলিস্তিনি এই গোষ্ঠীর রাজনৈতিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা শুক্রবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ওবাইদা বলেন, 2025 সালের 25শে জানুয়ারি শনিবার 4 জন ইসরায়েলি নারী সৈন্যকে মুক্তি দেওয়া হবে। এরা হলেন কারিনা আরিয়েভ, দানিয়েল গিলবোয়া, নামা লেভি এবং নিরি আলবা।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই খবরটি নিশ্চিত করেছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, শনিবার হামাস যেসব জিম্মিদের মুক্তি দেবে তার একটি তালিকা মধ্যস্থতাকারীদের কাছ থেকে পেয়েছে ইসরায়েল। হামাসের পাঠানো এই তালিকার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এর আগে 19 জানুয়ারি গাজা উপত্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রথম দিনে হামাস 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। তার পরিবর্তে ইসরায়েলি কারাগার থেকে 90 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পান। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত 47,300 জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,11,107 জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। এছাড়া 11,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও চুক্তির অন্যান্য ধাপ যেমন বন্দী বিনিময়, স্থায়ী শান্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এখনো বাস্তবায়িত হয়নি। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গত নভেম্বর মাসে। এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে 2023 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। সিনেমায় নিজের সিকোয়েন্স শুরু করার আগে শরীরচর্চা করতে গিয়ে এবার বড় বিপত্তিতে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিনেমায় নিজের সিকোয়েন্স শুরু করার আগে শরীরচর্চা করতে গিয়ে এবার বড় বিপত্তিতে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চলছিল সিকান্দার ছবির শুটিং, এর মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান দক্ষিণী এই নায়িকা। এই দুর্ঘটনার পর প্রথমবার বিমানবন্দরে দেখা যায় মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন রাশমিকা। পায়ের এই চোটটা বেশ ভালো রকমই পেয়েছেন রাশমিকা। নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না এই নায়িকা। अफजल खान को जाओरी के जंगल में खींचना होगा, पर अफजल ने अपनी राह क्यों बदली? একই সঙ্গে নিজের শুটিং এর টাইট শিডিউলের কারণে তাই বড় বিপদে পড়ছেন রাশমিকা। এর মাঝে অভিনয় থেকে অবসর নেওয়ার কথাও শোনা গেল রাশমিকার মুখে। নায়িকার আসন্ন ছবি সাবার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবাক করা এই কথা বলেন রাশমিকা। इस दुनिया को दिखा दे 300 उल्टी खोपड़ी के मराठे क्या कर सकते हैं। सिवा गया। সে ছবিতে মারাঠা রানী যশোবাইয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ার অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সিনেমাটি আর তার চরিত্রটি নায়িকার এতই ভালো লেগেছে যে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানালেন এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও আপত্তি নেই রাশমিকার। और बांदरों की नफरत नहीं मिट सकती और वैसे भी अफजल खान से लड़ना। অনুষ্ঠানে রাশমিকা বলেন, ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। ছাবা ছবিতে রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালাম, সন্তোষ জুবেকার এবং প্রদীপ রাওয়াত। ছবিটির ট্রেলার ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকেরা এই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছবিটি 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে। इस बुत से कोई भगवान नहीं निकलने वाला। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। বিশ্বের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশ লিগ নতুন এক নিয়মের প্রবর্তন করতে যাচ্ছে টুর্নামেন্টের প্রশাসক ক্রিকেট অস্ট্রেলিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশ লিগ নতুন এক নিয়মের প্রবর্তন করতে যাচ্ছে টুর্নামেন্টের প্রশাসক ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বলে 2 ব্যাটারকেই আউটের রীতি চালু করতে যাচ্ছে তারা। বিগ ব্যাশ লিগের পরবর্তী আসরে যোগ হচ্ছে 2টি নতুন নিয়ম। শুক্রবার অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হোল্ডার এক প্রতিবেদনে এমনই খবর দিয়েছে। প্রতিবেদনে আরও একটা নিয়মের কথা বলেছেন তারা। সেখানে বলা হয়েছে শুধুমাত্র ব্যাটিং করার জন্য নামানো যাবে একজন ক্রিকেটারকে। এ নিয়ে সম্প্রতি সিএ প্রশাসনের বৈঠক হয়েছে। সবকিছুই ঠিক থাকলে বিগ ব্যাশ লিগের পরবর্তী মৌসুম অর্থাৎ 2026 থেকে
নতুন এই দুটি নিয়ম চালু হতে যাচ্ছে। প্রথম নিয়মটির নাম ডাবল প্লে রুল। এটি মূলত রান আউটের বিষয়। যদি দুই ব্যাটার একই সময়ে ক্রিজের বাইরে থাকে তাহলে একই সঙ্গে দুজনকে রান আউট করা যাবে। সাধারণ নিয়ম অনুসারে এক বলে এক ব্যাটারকে কেবল আউট করার বিধান আছে। বিগ ব্যাশ লিগের সম্ভাব্য দ্বিতীয় নিয়মটি হচ্ছে ডেজিগনেটেড হিটার, অর্থাৎ নির্দিষ্ট একজন ক্রিকেটারকে বেছে নিতে পারবে দলগুলো। ওই ক্রিকেটার শুধু ব্যাটিং করবেন, বোলিং কিংবা ফিল্ডিং করার বাধ্যবাধকতা থাকবে না। তবে তার বদলি হিসেবে ফিল্ডিংয়ের জন্য নতুন কাউকে মাঠে নামানো যাবে। নতুন দুটি নিয়মের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ব্রডকাস্টারদের মধ্যে আলোচনা হয়েছে, তবে ফ্রাঞ্চাইজির মালিকদের সঙ্গে এখনো বৈঠক হয়নি। তাদের সঙ্গে আলোচনা হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। মূলত সময় বাঁচাতে এবং প্রতিযোগিতা আরো আকর্ষণীয় করে তুলতেই এসব নিয়ম চালু হতে যাচ্ছে। নিউজ ডেস্ক, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। 4 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। 1-11 ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় সরকার, বললেন রিজভী। সংস্কারের জন্য আরো 6 মাস সময় দিতে চায় জামায়াত এবং অতি দ্রুত ভারতের কাছে জবাবদিহিতা চাইতে হবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।